একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দর্শক চলুন দেখে নিই একটি প্রতিবেদন। ১৩৪ ঘন্টা ধরে অনশন চলাকালে আম জনতার দলের নেতা তারেক রহমান লুকিয়ে রুটি কলা পুরি খাচ্ছেন, এমন ছবি ও ভিডিও শতাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়েছে। কমেন্ট সেকশনেও জড়ো হতে থাকে হাস্যরসাত্মক মন্তব্য। পরে যাচাই করে দেখা গেল এসব ছবি আর ভিডিও আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ওদিকে গত আগস্ট মাসে ভারতের দিল্লির একটি মন্দিরে প্রসাদ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ঘটনা বলে গুজব ছড়ানো হলো। দর্শক চলুন এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই শুরুতেই। গত ৪ নভেম্বর রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে আম জনতার দল বাদ পড়ার পর থেকে দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে অনশন চালিয়ে যান। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘন্টা পর অনশন ভাঙেন তিনি। কিন্তু অনশনের সময় তিনি খাবার খাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে তাকে রুটি ও কলা খেতে দেখা গেছে, আর অন্যটিতে তিনি পুরি খাচ্ছেন। এছাড়াও রুটি, কলা ও পুরি খাওয়ার ভিডিও ছড়াতেও দেখা গেছে। তবে যাচাই করে দেখা গেল অনশনকালে তারেক রহমানের কলা, রুটি ও পুরি খাওয়ার দাবিতে প্রচারিত ছবি ও ভিডিওগুলো আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করে প্রচার করা হয়েছে। সম্প্রতি ৫ই আগস্ট পরবর্তীতে এটা আর বাংলাদেশ নেই, এটা হয়ে গেছে মবের মুল্লুক, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে একদল জনতা কর্তৃক এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটাতে দেখা যায়। তবে ভিডিওটি নিখুঁতভাবে বিশ্লেষণ করে জানা যায় এটি বাংলাদেশের নয়, বরং এটি গত আগস্ট মাসে ভারতের দিল্লির একটি মন্দিরে প্রসাদ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ভিডিও। এটাকেই বাংলাদেশের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি মিলে একজন তরুণকে ছুরিকাঘাত করছে। নিহা ইসলাম ইরা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৭ নভেম্বর দেশটা কি জাহান্নাম হয়ে গেল নাকি, এই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতের হায়দ্রাবাদের একটি ঘটনার দৃশ্য। দর্শক, আজকের অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সহিংসতার মিথ্যা খবরকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে। সবকটি প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার ফলে ভাইরাল হচ্ছে দ্রুত। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম এবং তার আগে যেমনটি জানাচ্ছিলাম আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন যুক্ত আছেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের সাথে আলোচনায়। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ৭১-এ। আমি শুরুতেই মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের কাছে আসতে চাই। এই যে আমরা বিভিন্ন গুজব এভাবে ছড়াতে দেখছি, বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে এবং তার মধ্যে অনেকগুলোই এমন যেখানে বিদেশের ঘটনাকে বাংলাদেশের বলে, পুরাতন ঘটনাকে সাম্প্রতিক বলে বিভিন্ন ধরনের অস্থিরতা ছড়ানোর একটা প্রচেষ্টা বা অস্থিরতা ছড়াবে এই ধরনের ছবি বা ভিডিও ছড়ানো হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে যদি চিহ্নিত করা যায় যে এই গুজব কে বা কারা ছড়িয়েছে, যদি সেই আইডিগুলো চিহ্নিত করা যায়, তাহলে কি পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার মতো সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। আপনারা জানেন এই বছরের মে মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার উপাত্ত সুরক্ষা, তারপরে হচ্ছে আমাদের ব্যক্তিগত সুরক্ষা, অনলাইনে আমাদের উপস্থিতি সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কিন্তু জারি করেছিল।
এবং এই কয়েকদিন আগে এই 6ই নভেম্বর সরকার কিন্তু আরো দুটো অধ্যাদেশ জারি করেছে। একটি অধ্যাদেশ হচ্ছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, আর আরেকটি হচ্ছে যে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই তিনটি অধ্যাদেশ যদি আমি একসাথে মিলিয়ে পড়ি তাহলে যেটা বলা যায় যে উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের 25 ধারায় আপনার কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে যদি ধরেন কাউকে ব্ল্যাকমেইলিং অথবা অশ্লীল বিষয়বস্তু ইত্যাদি যদি কেউ ছড়ায় কারো বিরুদ্ধে, সেটা শাস্তি আছে। আপনি হয়তো দেখে থাকবেন যে প্রায় সময়ে আমাদের অনেকগুলো এই অপতথ্য অথবা এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যখন ছড়ানো হয়, বিশেষত মহিলাদের বিরুদ্ধে, যারা অনলাইনে সেলিব্রিটি, যারা যদি ফিমেল হন, তাদের বিরুদ্ধে কিন্তু যৌন উত্তেজনামূলক অথবা এই ধরনের তাদের জেন্ডারকে টার্গেট করে কিন্তু অনেক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হয়। তো সাইবার সুরক্ষা আইনের 25 ধারায় সেটার বিরুদ্ধে কিন্তু মামলা করা যায়। 26 ধারায় যেটা আছে সেটা হচ্ছে সাইবার স্পেসে ধর্মীয় অথবা জাতিগত বিষয়ে যদি ঘৃণা, বিদ্বেষমূলক কোনো অপতথ্য অথবা মিথ্যা তথ্য ছড়ানো হয়, সেটার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যারা সম্ভাব্য প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অনলাইন সেলিব্রিটি, রাজনৈতিক বিশ্লেষক, তাদেরকে টার্গেট করে কিন্তু এই ধরনের বিদ্বেষমূলক, তারপরে যৌন সহিংসতামূলক, অশ্লীল, মিথ্যা তথ্য এগুলো ছড়ানো হচ্ছে। এবং আরেকটা জিনিস বলতে চাই, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো ধরনের অনলাইন ওয়েবসাইট, তারা যদি এই ধরনের কাজগুলো করে থাকে, সেটা যেমন সাইবার সুরক্ষা আইনের অধীনে অপরাধ, একইভাবে উপাত্ত সুরক্ষা আইন, যেটা এই 3-4 দিন আগে আপনার জারি হলো, সেই অধ্যাদেশটার আলোকে বলা যায় যে আমার ছবি ব্যবহার করে অথবা আমার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে যখন আমার বিরুদ্ধে কোনো একটি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হবে, উপাত্ত সুরক্ষা আইনে কিন্তু সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব। জি, আপনার কাছে আসবো আবারও। আমি চলে যেতে চাই মোবারক হোসেনের কাছে। এবং এই যে প্রশ্নটি করছিলাম যে চিহ্নিত করা গেলে কোনো ধরনের আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করা যাবে কিনা, চিহ্নিত করা গেলে এই জায়গাটাতে একটা কিন্তু কি রয়ে যায় কিনা, চিহ্নিত করার উপায় কি? আসলে দেখেন, আমাদের এখানে যেটা হচ্ছে যে বিটিআরসি হয়তো আমাদের নতুন 16 ডিসেম্বর একটা আইন প্রসেস শুরু করতে যাচ্ছে, যে আমাদের এখানে যদি চিহ্নিত করার উপায় ধরেন, আমাদের যে মোবাইল হ্যান্ডসেটগুলি আছে, তো ডিজিটাল আইডেন্টিফিকেশনের জন্য আইএমআই নাম্বার আছে একটা, বাট আমাদের দেশে দেখা যায় একই আইএমআই নাম্বার, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, একই আইএমআই নাম্বারে হয়তো 1 লক্ষ সেট আছে। তো এই সেট ব্যবহার করে যদি আপনি একটা ক্রাইম করেন, বাট স্যার যেটা বলছিলেন যে তথ্য সুরক্ষা আইনে আমাদের কিন্তু স্পেসিফিক কিছু জিনিস বলা আছে, যে আপনি অন্যের সিম ব্যবহার করেও যদি কোনো ক্রাইম করেন তাহলে কিন্তু আপনার শাস্তি হবে। এবং এখানে আমাদের যে জিনিসটা আছে দেখেন, এখানে 22 নম্বর যে ক্লজ আছে, এখানে বলা হচ্ছে সাইবার স্পেসে প্রতারণা অপরাধ ও দণ্ড। যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করিয়া প্রতারণা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। অর্থাৎ আমরা যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিচ্ছি, এটা একটা অপরাধ, যেটা এই অধ্যাদেশের মধ্যে বলা হয়েছে। এবং যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীনে কোনো অপরাধ সংঘটিত করেন, তাহলে তার 5 বছরের কারাদণ্ড হবে এবং অনধিক 50 লক্ষ টাকা জরিমানা। এবং পাশাপাশি যে জিনিসটা আছে, যেটা স্পেসিফিক্যালি আমাদের এই প্রোগ্রামের সাথে যেটা সম্পৃক্ত, দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য পরিবর্তন করা, মুছিয়া ফেলা, নতুন কোনো তথ্যের সংযুক্তি বা বিকৃতি ঘটাইবার মাধ্যমে উহার মূল্য বা উপযোগিতা হ্রাস করা, তাহার নিজের বা অন্য কোনো ব্যক্তির আর্থিক বা অন্য কোনো সুবিধা প্রাপ্তির চেষ্টা, ক্ষতি করিবার চেষ্টা হলে তাকে ছলনায় আশ্রয় গ্রহণ করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এবং এর জন্য কিন্তু যেটা হচ্ছে যে 5 লক্ষ টাকা 5 বছরের জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এখন আমাদের হচ্ছে এই যে আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলি আছে, আপনি যে ধরতে যাবেন, তাহলে আপনার ওই মোবাইলটা অবৈধভাবে আসতেছে অথবা অবৈধভাবে আছে, এবং আমরা অর্থনৈতিক কারণে অথবা অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হোক, আপনি অন্য কারো ডিজিটাল একটা ন্যাশনাল আইডি ব্যবহার করে আপনি একটা অনলাইনে আইডি খুলতেই পারছেন, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায়। তো সেক্ষেত্রে কিন্তু তাকে ধরাটা একটু কঠিন, বাট ধরা যাবে না এমন কিন্তু কোনো বিষয় নাই। কারণ আমরা প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে, এবং এইটা আসলে কার হাতে নিয়ন্ত্রণটা থাকছে এটা ইম্পর্টেন্ট। তো এই নিয়ন্ত্রণটা ধরার, এবং আপনি কতটুকু সময় পরে তাকে ধরছেন। তো এই আইনের মধ্যে আমি একটা দেখলাম যে কুইক রেসপন্স একটা টিম গঠন করার কথা বলা হয়েছে, এইটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট।
তো আমাদের দেশে এই গুজবগুলি আপনি যদি চলতে দেন, অর্থাৎ 72 আওয়ার্সের মধ্যে ম্যাসিভ একটা মানে ঘটনা অঘটন ঘটতেই পারে। তো আমাদের কাজ হচ্ছে যে এইটাকে কত দ্রুত আপনি রেসপন্স করছেন জি। এবং এটাকে স্টপ করছেন। এবং একটা মেসেজ যখন আপনার এখানে ভাইরাল হচ্ছে, আপনি যদি কুইক রেসপন্স টিমটা অত ফাস্টার না হয়, তাহলে মেসেজটা তো সবার হাতে পৌঁছেই গেল। এবং পৌঁছানোর পরে আপনি যখন ফরেনসিক করতে করতে আসলে করে যাবেন, তখন দেখা যায় আসলে আমাদের এই ডিভাইসগুলি আনঅথরাইজ ডিভাইস, অথবা যে ব্যক্তিটা যে আইডিটা আছে তাকে আসলে আমাদের এখনো এই ডিজিটাল আইডেন্টিফিকেশনটা এখনো পরিপূর্ণ হয় নাই। বাট ধরতে চাইলে আপনি অবশ্যই পারছেন, কারণ একদম তার লোকেশন সহ ট্রেস করা যায়। জি। তো আমরা মনে করি এই জিনিসগুলো অনেক যথেষ্ট উন্নতি হয়েছে। এবং তার যেটা বললেন যে আমাদের যে অধ্যাদেশগুলি আছে, এখন এটা আমাদের দরকার হচ্ছে প্রচার করা। এবং দেখেন সাধারণভাবে যে একটা যদি গুরুত্বপূর্ণ অবকাঠামো হয়, শুধু প্রবেশের জন্য 5 বছরের জেল হতে পারে এবং 50 লক্ষ টাকা জরিমানা। যদি গুরুত্বপূর্ণ পরিষেবা অবকাঠামো হয়, এই মেসেজটা কিন্তু আমরা জানি না। এবং কেউ যদি এটার মধ্যে ঢুকে কেউ ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু তার জরিমানা হচ্ছে 1 কোটি টাকা এবং 7 বছরের জেল। এই প্রচার এবং সচেতনতা বৃদ্ধির যে জায়গাটি, সেটি নিয়ে কথা বলবো। তবে আপনাদের দুজনকেই অনুরোধ করবো আমাদের সাথে যুক্ত হয়ে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আজকের এই আয়োজনে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। 71-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন আছেন। আমরা সরাসরি তাদের কাছেই আবারও আলোচনায় চলে যাচ্ছি। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, আমরা অনেক সময় দেখি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া তাদের লোগো নকল করে, তাদের ফটো কার্ড নকল করে বেশি বিশ্বাসযোগ্য বানানোর জন্য, মানুষকে বেশি বিভ্রান্ত করার জন্য কিছু অপতথ্য ছড়ানো হচ্ছে। যেমন 71-এর লোগো ব্যবহার করে, 71-এর যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের ফটো কার্ড ব্যবহার করে অনেক খবর এরকম ছড়ায়। এসব ক্ষেত্রে কি সেই মিডিয়া কোনো ধরনের আইনি সাহায্যের জন্য আবেদন করতে পারে কিনা? জি, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের যে সম্প্রতি জারি হওয়া উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এই 3টি অধ্যাদেশের আলোকে বলা যায় যে কোনো প্রতিষ্ঠানের যদি মেধাসত্ত্ব অথবা তার মধ্যে যে সুরক্ষিত যে তথ্য বা উপাত্ত, যেগুলো আসলে ব্যক্তিগত সুরক্ষিত তথ্য, সেগুলো নিয়ে যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো প্ল্যাটফর্ম তারা যদি মিথ্যা তথ্য প্রচার করতে সহায়তা করে, প্রচার করায় অথবা তৈরি করে, তাহলে সেগুলোকে আইনের আওতায় আনা যাবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এই দুটির আলোকে এই প্রথম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার একটি সুযোগ এসেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এই মিথ্যা তথ্য, অপতথ্যগুলো প্রচার করা হচ্ছে, যার কারণে ব্যক্তি অথবা এন্ড ইউজার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সময় এসেছে এই প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য। তো আমাদের দেশে এতদিন আইনি কাঠামো ছিল না, বর্তমানে হয়েছে। আমরা যদি সঠিকভাবে জনসচেতনতা সৃষ্টি করতে পারি, একটু আগে আমার আরেকজন বক্তা জনাব মোবারক হোসেনও বলেছেন যে এটা যদি আরো বেশি করে সবাইকে জানানো যায়, তাহলে এই যে শাস্তির বিষয়গুলো যদি বলা যায়, তাহলে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে হয়তো এই মিথ্যা তথ্য, অপতথ্য এগুলোকে শুধুমাত্র তৈরি করা নয়, বরং প্ল্যাটফর্মে ধারণ করা অথবা এগুলোকে অ্যালাউ করা, সেটার মাত্রাটাও আশা করি কমবে। একটু মাঝখানে আরেকটা প্রশ্ন করে আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি যেটি বললেন যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত যেসব তথ্য উপাত্ত রয়েছে, সেটা যদি কেউ লিক করে তাহলে তাকে শাস্তির আওতায় আনার বিষয়। আর নিজের মন গড়া কোনো একটি খবর যেটাকে তথ্য বলে উপস্থাপন করা হচ্ছে কিন্তু নাম ব্যবহার করা হচ্ছে কোনো ব্যক্তির কিংবা কোনো প্রতিষ্ঠানের, সেক্ষেত্রেও কি আইন প্রযোজ্য কিনা তার উপরেও? জি, সম্ভব। মনে করুন আপনার অথবা আপনার পরিচিত কারো তথ্য আমি নিয়ে আমার মতো করে মন গড়া কোনো নিউজ আমি পরিবেশন করলাম। আইনের দৃষ্টিতে এটা হচ্ছে ডেটা প্রসেসিং। তার মানে আপনার ডেটাটা নিয়ে আমি আমার মতো করে প্রসেস করে, আমার মতো করে মিথ্যা তথ্য, অপতথ্য জুড়ে দিয়ে আমি প্রচার করলাম, তাহলে এটাও এক ধরনের অপরাধ হবে। এটা শুধুমাত্র মিথ্যা তথ্য প্রচার অপরাধ তাও না, শুধু সেটাই নয়, আপনার আনঅথরাইজড ভাবে অনুমোদন ছাড়া আপনার ডাটা যে আমি প্রসেস করলাম, মনে করেন আপনার ছবি অথবা আপনার ভয়েস,
সেটাও কিন্তু আপনার আইনের আওতায় চলে আসবে। পরিষ্কার হয়েছে। মোবারক হোসেনের কাছে আসতে চাই। বিরতির আগে আপনি বলছিলেন প্রচারের বিষয়টি, সেটা আইনের দিকগুলো প্রচার করা, সচেতনতা বিষয়টিও প্রচার করা। এক্ষেত্রে আপনি পরামর্শ কি দেবেন? মানুষ খুব বেশি প্রযুক্তি নির্ভর এখন। প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচারণা কিংবা সচেতনতার কোন মাধ্যমটিকে আপনি ব্যবহার করতে পরামর্শ দেবেন? আসলে দেখেন, যেই মাধ্যমটা মানুষ বেশি সচেতন, যেখানে জুয়ার বিজ্ঞাপন দেওয়া হয়, ওই মাধ্যমেই আপনাকে এর জন্য যে শাস্তিগুলি আছে ওই বিজ্ঞাপনটাও আপনাকে স্বপ্রণোদিতভাবে দিতে হবে। কারণ যেখানে 50 লক্ষ মানুষ জুয়ার মেসেজটা পেয়ে যাচ্ছে, তো ওই লোকগুলাকে জুয়ার কোম্পানিরা, জুয়ারিরা রিচ করতে পারছে, অথচ আমাদের আইন এবং প্রতিকার আমরা কেন রিচ করতে পারবো না? এবং এটা আমাদের করা উচিত বলে আমরা মনে করি। কারণ যেই পরিমাণ টাকা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, এই পরিমাণ বিনিয়োগ অথবা বিজ্ঞাপন এত টাকা কিন্তু যাবে না। অর্থাৎ শুধুমাত্র প্রচারণার মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক এত অর্জন আমরা কিন্তু এটা রক্ষা করতে পারি, যে টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে। এবং আপনি যে কথাটা বলছিলেন, আমাদের এখন যেই সুরক্ষা অধ্যাদেশ, এখানে কিন্তু এবং সুন্দরভাবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার স্পেসে জালিয়াতি, অর্থাৎ কোনো ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট কর্তৃক বিনা অধিকারে বা প্রদত্ত অধিকারের অতিরিক্ত হিসাবে বা অন্য অধিকার চর্চার মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করিয়া কোনো কম্পিউটার ডিজিটাল মাধ্যম, অর্থাৎ এই আইনের মাধ্যমে কিন্তু আপনি এখন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যার মানে আর করার সুযোগ নাই। এখন এই মেসেজটা কিন্তু আপনার জানতে হবে। এবং এই যে এবং আপনি একটা উদাহরণ দিয়ে যেটি বলছিলেন, যে জুয়ার মেসেজ যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই আমরা কেন পৌঁছাতে পারছি না, এটা নিশ্চয়ই আলাদা করে চিন্তা করার একটি বিষয় এবং কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে চিন্তা করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, অতিথিদের সাথে আলোচনা হচ্ছিল, আপনারা ছিলেন ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।